যারাও দুষ্কৃতী আছে, যারাও পোস্ট পোল ভাইলেন্সে যুক্ত ছিল, যারাও এসব কাণ্ড কারখানা করে থাকে, সকলের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। আমরা আশাবাদী আছি যে পুলিশ ও নির্বাচন কমিশন ভালো কাজ করবে, না করলে আবার বলা হবে। নমস্কার সবাইকে, সাংবাদিক ভাইয়েরা, আপনারা আজকে এসছেন অনেক কষ্ট করে। আমি তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের কৃতজ্ঞ থাকব যে আজকে আমি একটি প্রেস মিট ডেকেছি। আপনারা জানেন যে জগদ্দল 106 বিধানসভায় আমাদের বিজেপি প্রার্থী হচ্ছেন রাজেশ কুমার, রিটায়ার্ড আইপিএস, পিএইচডি, এমকম, এমবিএ वगैरह वगैरह। সেই ব্যক্তি কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি একটি এফআইআর করতে জগদ্দল থানায় যান এবং তিনি বলেন যে তিনাকে যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার মেয়ে, তার বিরুদ্ধে এফআইআর করতে গেছে। আমি বিভিন্ন মঞ্চের থেকে বলেছি যে আমার কাছে একটা লাল ফাইল আছে, আমাকে আপনি এইটুকুনের মধ্যে সীমাবদ্ধ হন, নাহলে কিন্তু আমি আমার লাল ফাইল খুলতে বাধ্য হব। আজকে লাল ফাইলের আমি মাত্র 2টো পাতা খুলবো আপনাদের সামনে, আর বাকিটা খুলবো হচ্ছে 4 তারিখের পরে কোর্টে। তাই আজকে প্রথম আমি আমার লাল ফাইলের পাতা খুলছি আপনাদের কিছু কিছু জিনিস দেখাবার জন্যে যে এই যে রিটায়ার্ড আইপিএস, এই রিটায়ার্ড আইপিএস একটা জোচ্চোর এবং করাপশনে লিপ্ত একজন মানুষ, যে মেম্বার সেক্রেটারি থাকাকালীন তার লাস্ট টার্মে যখন তিনি মেম্বার সেক্রেটারি ছিলেন, বিভিন্ন কোম্পানিজ পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি ছিলেন, সর্বোচ্চ পোস্ট সেটা কনস্টিটিউশন হিসেবে। সেই পোস্টে বসে বাংলার বুকে যত কর্পোরেট সেক্টর ফ্যাক্টরিজ আছে, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিজ, হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে আরম্ভ করে, মিশুবুশির থেকে আরম্ভ করে, এক্সাইড ইন্ডাস্ট্রিজ থেকে আরম্ভ করে বিভিন্ন কোম্পানি, তাদের পলিউশন, তাদের লিমিট ক্রস করে গেছে এবং তারা পলিউটেড করছে এনভায়রনমেন্টকে। তার এগেনস্টে তাদের সবাইকে চিঠি দিয়ে, তাদের একের পর এই কর্পোরেট সেক্টরদের ডেকে তাদের থেকে টাকা নিয়ে, ঘুষ নিয়ে, পরবর্তীকালে আবার কনসেন্ট টু অপারেট তাদের লিমিট বাড়িয়ে দেওয়া হয়। এই করে তিনি কয়েকশো কোটি টাকা কামিয়েছে। এরপরে আমি আসছি তার প্রশ্নতে, জগদ্দলবাসী তাকে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নতে আমি আসছি। আজকে 27শে এপ্রিল, একটু লাইটটা নিচু করুন না। Jagaddal, an industrial constituency with a proud legacy of labor, residents, and working class dignity, deserves representatives who are genuinely rooted in its soil. The people of the region are now being asked to vote a candidate with no organic connection in North 24 Parganas, an outsider represented not through democratic evaluation but by a political design. The questions before the electoral is for straightforward. Does Jagaddal deserve authentic representation, or will it accept mere imposition? Transaction that demands explanation. The Bharatiya Janata Party has fielded Dr. Rajesh Kumar, and retired IPS officer in Jagaddal. The shift from a career in uniform to active partisan politics raises legitimate questions of public accountability. When a former government senior servant of senior rank moves directly into electoral politics, voters are intended to understand the timing, motivation, and any interest, personal or financial, they may have shaped that decision. From Khaki to Kamal, is this genuine public service or calculated personal convenience? A family corporate footprint that warrants scrutiny. Public available filings with the Ministry of Corporate Affairs reveals that members of the candidate's immediate family, including Srimati Pratibha Surolia, Sri Rishabh Surolia, and Sri Ritwik Surolia, are associated with significant number of companies and limited liability partnerships spread across Kolkata, Jaipur, and Delhi. For individuals connected to a career public servant, the breadth and structure of this corporate network call for transparent explanation. Three distinct patterns merit particular attention. Pattern 1, the common linking entity. Abhogaya LLP, incorporated
2019 Kolkata, an entity that connects all three named family members under a single structure. Pattern 2, the Jindal Tower Cluster 2016, Darga Road, Kolkata. Multiple companies were incorporated at the same address around the same period, all of which were subsequently struck off by the registered of companies. Hap Health Solution Private Limited, Grocery Junctions Private Limited, Pro Council Service Private Limited. Pattern 3, the Stephen House Cluster 2024 to 25 Kolkata. Surolia Foundation, Sin Cactus OPC Private Limited, Adhirja Foundation. Why were companies with similar structures and minimal capital created as a single address and later dissolved without apparent commercial activity? A fresh wave of incorporations at a prominent Kolkata address coincides precisely with the candidate's entity into electoral politics. Cantera Ventures Private Limited, 2024, Jaipur Company, newly formed with minimum paid up capital. The timing of these clusters of incorporation aligned with the candidate's political deba- demands a credible public explanation. The family also maintains long-standing business linkage in Jaipur through legal entities such as Surulia Stockbrokers Private Limited, active since 2000, and SD Exim Private Limited, active since 1996. 10 questions Dr. Rajesh Kumar must answer publicly. Why were the precise circumstances and timing of your retirement from the IPS, and how did your transactions to electoral politics immediately follow? Were all family linked business interests and directorships duly disclosed in your annual property returns during your years in service? Question 3, what is the stated purpose of Abhogya LLP and why does it link multiple immediate family members under one structure? What was the commercial rationale behind incorporating multiple companies at Jindal Tower, Darga Road in 2016, and why were they all subsequently struck off? Question number 5, what was the nature of business actually conducted by Hap Health Solution, Grocery Junctions, and Pro Council Service during their existence? Question number 6, why has a cluster of entities being incorporated at Stephen House, Kolkata in 2024-25 coinciding with your political entity? What is the source of capital funding for Cantera Ventures Private Limited and Cantera Corporation LLP? Question number 8. What precise roles do family members play in Surulia Foundation and Adhiraj Foundation, and what are the stated charitable or business objectives of these bodies? Question number 9. Which of these entities are currently operational and generating income, and from what sources? Question number 10. Will you commit to full public disclosure of all beneficials, ownerships, related party transactions, and financial interests connected to your family's corporate network? The voters of Jagaddal, workers, residents, and citizens have an absolute right to know who is seeking their mandate, what interest state stand behind that candidacy, and whether the person asking for the trust has conducted their public and private affairs to integrity. Bengal is not for sale. Accountability is not negotiable. উনি এটা জবাব দিই কি ওনার স্ত্রীর সম্পদ কি করে 60 মাসে 60 গুণ হলো। আমরা এটা জবাব ওনার কাছ থেকে চাইলাম, উনি দিতে পারছেন না। কি করে টেকনো ওয়ার্ল্ড কোম্পানি এক সাইডে কয়েকশো কোটি টাকার বিজনেস করছে, যেখানে কোনো প্রোডাকশন কাজ নেই, শুধু বিল করে 10% এক্সট্রা কমিশন নিচ্ছে কেন? এটা এক্সাইডকে জবাব দিতে হবে, এদেরকেও দিতে হবে। এটা তো মানি লন্ডারিং অ্যাক্টিভিটিজ মধ্যে পড়ছে। কি করে জগদ্দলের বুকে কোনো প্ল্যান পাস করাতে গিয়ে 4.5-5 লাখ টাকা দিতে হবে? কেন প্রধানমন্ত্রী আবাস যোজনাতে মকান নথিভুক্ত করাতে গিয়ে 25,000 টাকা দিতে হবে? কেন জল জীবন মিশনে কানেকশন নিতে গিয়ে 8,000 টাকা দিতে হবে? কেন অটো টোটো দোকান এদেরকে প্রত্যেক মাসওয়ারা করে এদের তোলা দিতে হবে? কেন প্রত্যেক জিনিসের মধ্যে সিন্ডিকেট রাজের মাধ্যমে যেতে হবে? কেন সব ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে তার লোহা চুরি করে নেওয়া হলো, যেতে উনি লোহা চোরের নামে কুখ্যাত বিখ্যাত হয়ে গেলেন? এই জিনিসটা জবাব দেওয়ার দরকার আছে। বাকি আমি যদি বলে দিই সোমনাথ শ্যাম 10,000 কোটি টাকা করে নিয়েছে, 50,000 কোটি টাকা করে নিয়েছে, এই সব জিনিসের কোনো মিনিং নেই।
আমি যে কথা বলছি ওটা বাস্তব কথা। উনি নিজে এফিডেভিট দিয়েছেন, আমি দিইনি, যে আমার স্ত্রীর সম্পদ 60 মাসে 60 গুণ হয়েছেন। ওটা জবাব দিতে হবে। উনি সেটাই বলছেন, আপনি নাকি এফিডেভিটে সত্যি কথা বলেন। উনি আমার এফিডেভিট দেখান না, আমার সম্পদের তো ডিটেল হবে ওনার কাছে, ডকুমেন্ট দেখিয়ে দিক যে আমার এই সম্পদ আমার নামে রেকর্ডেড আছে। আর একটা ভয়ঙ্কর কথা তিনি যেটা বলছেন যে আপনি পদবি কি আপনার, সেটাও নাকি উনি সেই নিয়োগ করছেন। মানে মানে টাইটেল, আপনার টাইটেল কুমারের পরে আমার কি আছে? আমার আমার সরকার, উনি তো ইচিনি সোমনাথ শ্যাম, আমার নাম সরকার সবসময় পোস্টিং করেছে রাজেশ কুমারের নামে, এই জন্য আমার নাম রাজেশ কুমার। আপনি সরকারি চাকরিও তো করেছেন। সরকারি চাকরি কামড়রা তো কেউ বাধা দেন। এর মানে কি উনি বলছেন ওনার সরকার বোকা? উনি কি নিজের চিফ মিনিস্টারের উপরে আঙুল তুলছেন কি ওনার চিফ মিনিস্টার বোকা? তাহলে যদি নিজের চিফ মিনিস্টার সম্বন্ধে যদি উনি বলেন যে আমার বোকা চিফ মিনিস্টার এটা করতেই পারলো না, তাহলে আমার তো কিছু বলা নেই, উনি বেশি জানেন এটা। মানে আপনি এত বছর রাজ্য সরকারের মানে কেন্দ্রীয় সরকারের আইপিএস হিসাবে এই রাজ্যে চাকরি করে গেছেন, ওই নামেই চাকরি করে গিয়েছিলেন তার। না, ওই নাম এই নাম কোনো মিনিং নেই। আমার যে নাম ওটাই তো নাম, তা আমার যে নাম হবে ওই তো নাম হবে। তো যে নামে আমি করেছি চিফ মিনিস্টার, ও কি এটা বলতে চাইছে যে আমার পার্টির যে চিফ মিনিস্টার বোকা আছে, উনি কোনো জিনিস ধরতে পারেন না, উনি এই জিনিসটা, তাহলে ভালো আছে। উনি তো আমার নাম ডিজির জন্য চিফ মিনিস্টার 15 দিন, আমার রিটায়ারমেন্টের 15 দিন আগে চিফ মিনিস্টার আমার নাম ডিজির জন্য ইউপিএসসি তে পাঠালো। আমার ইন্টেগ্রিটি সার্টিফিকেট নিজে সই করেছে কি আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, কোনো কিছু নেই। আমাকে গত 5 বছর ধরে কন্টিনিউয়াস ওনাকে বাধ্য হতে হয়েছে, আমাকে আউটস্ট্যান্ডিং এসিআর দিয়েছেন উনি সব সময়। আউটস্ট্যান্ডিং এসিআর, ইন্টিগ্রিটি সার্টিফাইড, ডিজি পদের জন্য নাম পাঠালেন। উনি কি বলছেন চিফ মিনিস্টার বোকা আছে? আপনার একাধিক ব্যবসা রয়েছে নাকি মানে তো আমি জানি না, তা আমার তো জানার দরকার আছে কোথায় আছে। উনি বলছেন উনার কিন্তু টেকনো ওয়ার্ল্ডের ব্যবসায় বোঝাতে হবে, ওটা আমরা বুঝে ফেলেছি অলরেডি, যে পিএমএলএ তে কমপ্লেন্ট হবে ওনার স্ত্রীর নামে। ওনার স্ত্রীর 60 মাসে 60 গুণ কি করে হলো এটা বোঝা গেছে। এটা কিন্তু ওনাকে বোঝাতে হবে, জনতাকেও বোঝাতে হবে। আর কোথায় কোথায় থেকে এই যত বাকি লোক আছে ওনার চেলা চামুন্ডা, যাদের কার নামে কোনটা ব্যবসায় করছে, কাকে সামনে রাখছে, কোন কাজের জন্য, আমাদের সব জানা আছে। আমরা এখন বলছি না, ডকুমেন্ট কালেক্ট হচ্ছে, সময় আসলে বলবো, তদন্ত হবে ভালো করে, আর ঠিক হবে এটা। আপনি একজন রিটায়ার্ড আইপিএস, সঙ্গে জগদ্দলের বিজেপি প্রার্থী। আপনার বিরুদ্ধে এই যে মিথ্য অভিযোগগুলো আনা হচ্ছে, আপনি কি ইলেকশন কমিশনকে জানাবেন বিষয়গুলো? আমি কি করব, আমার লিগ্যাল টিম আছে, ওর সঙ্গে কথা বলে আমি দেখব। আমি কত লোক এসে, আপনি বাইরে বেরোলেন কি কিছু কুকুর আপনাকে গিয়ে ভং ভং করে, আপনি কি সব কুকুরকে পাথর মারতে ফিরবেন? এরকম তো অনেক কুকুর আছে তো যারা এরকম করতে থাকে। আমি কি সব কুকুরের দিকে তাকাবো? উনি এই কিছু কুকুর আছে যারা এরকম করতে থাকে। উনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন আপনার বিরুদ্ধে, যে আপনি একজন সরকারি আইপিএস অফিসার হয়ে রিটায়ারমেন্টের পরে 6.5 কোটি টাকা দিয়ে সাউথ সিটিতে ফ্ল্যাট। তো ওনার কাছে ডকুমেন্ট হওয়া উচিত না? সে ডকুমেন্টটা আমি তো ভাড়ায় থাকছি, তো উনি দেখান ডকুমেন্ট আমার নামে রেজিস্টার হবে কি সরকার কোন। আপনি আজকে ফ্ল্যাট কিনেন या জমি কিনেন, আপনি কি এমনি কিনে নেন না নিজের নামে রেজিস্টার করে? এবং উনি বলছেন যে এই জমি এবং ফ্ল্যাটে পুরোটাই মালিকানা আপনার স্ত্রীর এবং আপনার। হ্যাঁ, তো উনি তো ডকুমেন্ট দেখান না, এর বলে কোনো লাভ নেই। আপনাকে তো ডকুমেন্ট দিয়ে কথা বলতে হবে। আমি ভাড়া দিচ্ছি এটা সাউথ সিটি রেকর্ডে আছে, আমি ভাড়ায় আছি এটা সব রেকর্ডে আছে। এইসব লাভ, এটা মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ। ওনার স্ত্রী, ওনার পুত্র, ওনার পরিবার, ওনার ভাই, ওনার আমচা চমচা সকলের সব বিজনেস আমার চোখের সামনে আছে, ভাসছে। কিছু ডকুমেন্ট আমরা ধরে ফেলেছি, কিছু আরো পেয়ে যাব। আর সরকার পাল্টানোর পরে তো সবই চলে আসবে। তো এই জন্যে উনি সব বুঝে গেছেন, আর চিন্তার কোনো কারণ নেই। 5-7 দিনই তো বাকি আছে, উনি তার আরেকটা মধ্যে কথা সব হয়ে যাবে। বলেছেন, আপনি পলিউশন কন্ট্রোল বোর্ডে যখন ছিলেন সেই সময় আপনি বহু মানুষকে পলিউশনের বিভিন্ন রকম সরকারি নথি জালিয়াতি করে তাদের থেকে প্রচুর টাকা আপনি পেয়েছেন, এবং বর্তমানে তাদের ব্ল্যাক মানি আপনি আপনার এই জগদ্দল প্রার্থী হওয়ার পরে ভোটে এখানে আপনি সেটা খরচা করছেন বা ব্ল্যাক মানিটাকে ব্যবহার করছেন। উনি উনাকে ব্ল্যাক মানি ব্যবহার করার উনার জানা খুব ভালো সিস্টেম আছে, তো এই জন্য উনি হয়তো বেশি জানেন। কিন্তু আমার মন্ত্রী ছিল খোদ মুখ্যমন্ত্রী, তো মুখ্যমন্ত্রী যদি ভ্রষ্ট আছে আমি তো বলতে পারছি না। সোমনাথ শ্যাম যদি বলছে কি মুখ্যমন্ত্রী ভ্রষ্ট ছিল, পরিবেশ মন্ত্রী থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এখানে ঘোটালা হয়েছে, তো মুখ্যমন্ত্রী জবাব দেবে ওনাকে। এই প্রশ্ন তো ওনাকে নিজের মুখ্যমন্ত্রী সঙ্গে করা উচিত, কি পরিবেশ মন্ত্রী তো উনি নিজে ছিলেন, তাহলে মুখ্যমন্ত্রী ভ্রষ্ট আছে এটা রেকর্ড করা উচিত আমাদের, কি সোমনাথ শ্যাম বলছে মুখ্যমন্ত্রী ভ্রষ্ট ওনার সময় পরিবেশে। আর আমি তো চেয়ারম্যান ছিলাম না, ওখানে সব থেকে বড় পোস্ট আছে চেয়ারম্যান। আমার সই সিগনেচারে কাজ হয় না, কাজ হয় চেয়ারম্যানের সিগনেচারে। और চেয়ারম্যান আছেন ডক্টর কল্যাণ রুদ্র, আজকেও আছেন। আর মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী, এরা দুজন যদি ভ্রষ্ট থাকে তাহলে তদন্তের ব্যাপার আছে, এটা তদন্ত হওয়া উচিত।
একটা লাস্ট প্রশ্ন আপনাকে, গতকাল যে ঘটনাটা জগদ্দল থানার সামনে ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমনাথ শ্যাম বলছে এটাতে আপনাদের যে ভয়াল মানে পরিচিতি, যেভাবে মানুষের সঙ্গে আপনারা তৃণমূল কর্মীদের সঙ্গে মারপিট দাঙ্গা করেছেন, তাতে আপনাদের ভোটের মার্জিন কমবে এবং তারা নাকি ইতিমধ্যে জিতেই বসে আছে। আপনাদের পায়ের তলার মাটি চলে গেছে, এই জন্য আপনারা ঝামেলা করছেন। আমরা থানার ভিতরে বসেছিলাম, কমপ্লেন দিচ্ছিলাম। থানা নিজেকে বেচারা বাঁচাতে গিয়ে ভিতর থেকে বন্ধ করেছে। ওরা বাইরে ইটপাটকেল ছুটছে, ওরা গুলি চালাচ্ছে, আর আমরা ভায়োলেন্স করছি। এ কোন মূর্খের স্বর্গে বাস করে এরা? জনতা কি এরা কি ভাবে কি জনতা কিছু বুঝতে পারছে না? এটা মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ আছে। মানুষ বুঝে সাহেব, কার পায়ের তলার জমি চলে গেছে 4 তারিখে বুঝে যাবে। বুঝে রাখুন, যে গুন্ডাদেরকে নিয়ে খেলার চেষ্টা করছেন, আমি কিন্তু সেই হিসাবেই ঘুরবো। আরো বলুন নিজের গুন্ডাকে কি বদমাশি করবে, আমরা সকালকে দেখবো। আমি আবার বলছি, যারাও গুন্ডা এদের হয়ে কাজ করছে, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, শুধরে যাও, জগদ্দল ছেড়ে চলে যাও, নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করে দাও। 4 তারিখে পরে এই সোম ট্যাক্সও থাকবে না, আর সোমনাথ শ্যামও বাঁচাতে পারবে না। বুঝে রাখো, বাবারাও যাবে, তোমরাও যাবে। সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক অ্যাকশন নেওয়া হবে।